আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম আহসান সাদিক, ডিআইইউ সিএসই ব্যাচ 67। গত লেকচারে আমরা ওপির কিছু বেসিক ফান্ডামেন্টাল নিয়ে আলোচনা করছি। আমরা ক্লাস, অবজেক্ট, মেথড, ভেরিয়েবল, প্যারামিটার, প্যাকেজ এই ব্যাপারগুলোর যে ডিফারেন্স গুলো আছে সেগুলো আমরা জেনে আসছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো টাইপস অফ ভেরিয়েবল নিয়ে, এন্ড দেন আমরা আলোচনা করব অ্যাক্সেস মডিফায়ার নিয়ে। তো আজকের ভিডিওটা দেখার জন্য অবশ্যই আপনাদের বিগত যে ভিডিওটা আমি আপলোড করছি সেটা অবশ্যই দেখা জরুরি। সো যারা এই ভিডিওটা এখনো দেখেন নাই, ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। অবশ্যই আগে দুইটা ভিডিও দেখে এই ভিডিওটা দেখবেন। তাহলে আপনারা ক্লাসগুলো ভালো মতো বুঝতে পারবেন। তো আমি চলে যাচ্ছি নেটবিনসে, এবং নেটবিনসে গিয়ে আমি একটা প্রজেক্ট ওপেন করব কন্ট্রোল শিফট এন, অথবা এই বাটনে প্রেস করে। দেন আমি আমার প্রজেক্টের নাম দিচ্ছি লেকচার 3, আর প্যাকেজের নাম দিচ্ছি প্যাকেজ 1। দেন ফিনিশ বাটনে প্রেস করলে আমার প্রজেক্টটা ওপেন হয়ে যাবে। আমি উইন্ডো থেকে চলে যাব রিসেট উইন্ডোজে, তাহলে আমার এই উইন্ডোগুলো রিকভার হয়ে যাবে। সো আমি যদি প্রজেক্টে একটু খেয়াল করি, আমার লেকচার 3 এর আন্ডারে সোর্স প্যাকেজ, তার আন্ডারে প্যাকেজ 1 এবং লেকচার 3 ডট জাভা নামে একটি ক্লাস ক্রিয়েট হয়েছে। আমি লেকচার ডট 3 নামের ক্লাসটাকে ডিলিট করে দিচ্ছি, যাতে আমি একদম স্ক্র্যাচ থেকে আপনাদেরকে দেখাতে পারি। তো আজকে আমাদের আলোচনার বিষয় টাইপস অফ ভেরিয়েবল ইন জাভা। টাইপস অফ ভেরিয়েবল বলতে আসলে ওই ইন্টিজার, ফ্লোট, ডাবল, স্ট্রিং, বুলিয়ান এই ব্যাপারগুলোকেও যেমন বোঝায়, তাছাড়াও একটা ভেরিয়েবল আসলে কিভাবে অ্যাক্ট করবে এটার উপরও ভেরিয়েবলকে কয়েক ভাগে ভাগ করা যায়। তো আমরা আসেন স্টার্ট করি। আমরা প্রথমেই একটা ক্লাস ক্রিয়েট করে নিচ্ছি যার নাম আমরা দিব মেইন, এবং আমরা আরো একটা ক্লাস ক্রিয়েট করে নিব যার নাম দিব ক্লাস 1। তো আমাদের দুইটা ক্লাস চলে আসলো আমাদের প্যাকেজ 1 এর আন্ডারে। আমরা কমেন্টগুলো ডিলিট করে দিচ্ছি, এন্ড আমাদের মেইন ক্লাসেও আমরা কমেন্টগুলো ডিলিট করে দিব। এখন আমাদের প্রথম যেটা আলোচনার বিষয় সেটা আমি যদি একটু মেইন ক্লাসে লিখি যে আমরা কি কি আলোচনা করব। আমাদের আলোচনা টাইপস অফ ভেরিয়েবল ইন জাভা, এন্ড দ্য ফার্স্ট থিং উই উইল বি লার্নিং ইজ দ্য লোকাল ভেরিয়েবল। তো লোকাল ভেরিয়েবলটা আসলে কি? দেখেন, আমরা যদি আমাদের ক্লাস 1 এর ভিতরে একটা মেথড ডিক্লেয়ার করি, গত ভিডিওতে আমি অবশ্যই জানাইছি যে আসলে মেথড কি জিনিস এন্ড কিভাবে মেথডকে অ্যাক্সেস করতে হয় একটা অবজেক্টের সাহায্যে। তো আমরা যে একটা মেথড নিচ্ছি যার নাম দিচ্ছি মেথড 1, আর আমরা কোনো কনস্ট্রাক্টর আমরা কোনো প্যারামিটার এখানে দিচ্ছি না। আমরা জাস্ট এখানে একটা প্রিন্ট করব সি এর ভ্যালু, আর এই মেথডের ভিতরে আমরা সি নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি যেটার মান দিচ্ছি আমরা 10। এখন খেয়াল করেন, এই যে আমরা ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলাম, এই ভেরিয়েবলটা কোথায় ডিক্লেয়ার করা হয়েছে? এটা ডিক্লেয়ার করা হয়েছে একটা মেথডের ভিতরে। দ্যাটস ওয়াই এই সি কে শুধুমাত্র তারাই চিনবে যারা এই মেথডের ভিতরে আসবে। এই মেথডের বাহিরের থেকে যদি কেউ সি কে অ্যাক্সেস করতে চায়, সে অ্যাক্সেস করতে পারবে না। ফর এক্সাম্পল, আমি যদি এখন আমার মেইন ক্লাসে একটা মেইন মেথড নেই, এবং আমি ক্লাস 1 এর একটা অবজেক্ট ক্রিয়েট করি। আমি গত ভিডিওতে অবজেক্ট নিয়ে বিস্তারিত কথা বলছি। অবশ্যই আপনারা ওই ভিডিওটা দেখে আসবেন। সো আমি কি করলাম, এখানে আমি একটা অবজেক্ট ক্রিয়েট করলাম ক্লাস 1 এর। এই যে অবজেক্ট 1টা আমার অবজেক্ট। এই অবজেক্ট দিয়ে আমি কি করতে পারবো? আমি ক্লাস 1 এর সবগুলি মেথডকে আমি অ্যাক্সেস করতে পারবো। তো আমি এখন এই অবজেক্ট 1 এর সাহায্যে আমার মেথড 1 যে মেথডটা ছিল সেটাকে আমি কল করব। কল করলে কি হবে? কল করলে এই মেথডটা রান হবে। আসলে আমাকে রান করে দেখি। আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম এবং কিবোর্ডে শিফট F6 প্রেস করে রান করলাম। দেখেন আমাদের 10 কিন্তু আউটপুট চলে আসছে। 10 কিভাবে আউটপুট আসলো? দেখেন, আমরা যে অবজেক্টের সাহায্যে মেথড 1 এ অ্যাক্সেসটা নিছি, আমার কোডটা কোথায় গেছে? কোডটা কিন্তু এই কোড ব্লকসের ভিতরে গেছে। যার কারণে সে কিন্তু সি কে চিনে, এবং সেটা কিন্তু প্রিন্টও হইছে আল্টিমেটলি। এখন আমরা যেটা করব, আমরা আরো একটা মেথড ডিক্লেয়ার করব, নাম দিব মেথড 2, এবং মেথড 2 এর ভিতরেও আমরা চেষ্টা করব সি কে প্রিন্ট করার জন্য। দেন আমরা চলে আসবো আমাদের মেইন ক্লাসে, এবং আমরা মেথড 1 এর জায়গায় এবার মেথড 2 কে কল করব, এবং আমরা সেভ করে কন্ট্রোল শিফট F6 প্রেস করতেছি। দেখেন, এবার কিন্তু আমাকে বিল ফেলিয়ার বলতেছে, কম্পাইলেশন এরর দিচ্ছে। কম্পাইলেশন এররটা কেন দিচ্ছে? দেখেন, ও বলেইছে যে সিম্বল ভেরিয়েবল সি তে সমস্যা। কি সমস্যা দেখেন, আমার কোডে কিন্তু আমি মেথড 2 কে কল করছি, যার কারণে কোডটা গেছে কোন জায়গায়? গেছে এই জায়গাটায়। এখানে কি সি নামে কেউ আছে? সি নামে কেউ নাই। সি কোথায় আছে? সি আছে ঠিক উপরের মেথডে। যেহেতু আমি সিটাকে একটা মেথডের ভিতরে ডিক্লেয়ার করছি, তার কারণে ও কিন্তু সি কে চিনতে পারবে না। এই টাইপস এর ভেরিয়েবল গুলোকে আমরা বলি লোকাল ভেরিয়েবল। লোকাল ভেরিয়েবলের সংজ্ঞাটা কি? লোকাল ভেরিয়েবলের ডেফিনিশনটা এরকম হতে পারে
যে লোকাল ভেরিয়েবলস আর ডিক্লেয়ার্ড ইন আ পার্টিকুলার কোড ব্লক অর ইন আ পার্টিকুলার মেথড, যেটাকে হচ্ছে আমরা লোকাল ভেরিয়েবল বলতেছি। সো কোনো একটা পার্টিকুলার কোড ব্লকের ভিতরে যখন আমরা কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব বা একটা মেথডের ভিতরে যখন কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, সেই ভেরিয়েবলটা শুধুমাত্র উইথিন দ্যাট কোড ব্লক অর উইথিন দ্যাট মেথডের ভিতরে হচ্ছে কাজ করবে। এখন ধরেন আমি যেটা করতে চাই সেটা হচ্ছে, আমরা তো লোকাল ভেরিয়েবল মোটামুটি বুঝলাম। আমরা নেক্সট যেটাতে কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের ইনস্ট্যান্স ভেরিয়েবল। ইনস্ট্যান্স ভেরিয়েবল ব্যাপারটা আসলে কি? সো ইনস্ট্যান্স ভেরিয়েবল ব্যাপারটা হচ্ছে, আমরা যদি এই সেম সিটাকেই ডিক্লেয়ার করি, এখানে ডিক্লেয়ার না করে আমরা হচ্ছে উপরে ডিক্লেয়ার করি। সাপোজ আমরা বলতেছি যে ইন্ট সি ইজ ইকুয়াল টু 10, আমরা এখানে বললাম এবং আমরা এই পার্টটাকে ডিলিট করে দিচ্ছি। এরকম যদি ব্যাপারটা হয়, তাহলে এই সি কে এই ক্লাসের সবগুলা মেথড চিনে যাবে। এট দ্যাট নোড আমি এখানেও সি কে প্রিন্ট করতে পারবো, এখানেও আমি সি কে প্রিন্ট করতে পারবো। কিরকম ব্যাপারটা আসেন একটু দেখি। আমরা আমাদের মেইন ফাংশনে একটা অবজেক্ট ক্রিয়েট করছি এবং অবজেক্টের সাহায্যে আমরা মেথড 1 কে কল করব, এন্ড সিমিলারলি আমরা অবজেক্ট 1 এর সাহায্যে মেথড 2 কেও কল করব। এখন যদি আমি এটাকে প্রিন্ট করতে চাই, রান করতে চাই, তাহলে কিন্তু আমার দেখেন দুইটাই কিন্তু প্রিন্ট হইছে। সো ইনস্ট্যান্ট ভেরিয়েবল আর দোজ ভেরিয়েবলস যেগুলো হচ্ছে কোথায় ডিক্লেয়ার করা হয়, একটা ক্লাসে ডিক্লেয়ার করা হয়, আউটসাইড এনি কোড ব্লক অর আউটসাইড এনি মেথড। আমি যেহেতু কোনো কিছুর ভিতরে ওকে দেই নাই, আমি একটা ক্লাসের ভিতরে ওকে রাখছি, সেহেতু ওই ক্লাসের যাবতীয় যত মেথড আছে, যত কনস্ট্রাক্টর থাকবে, যত ডিফারেন্ট প্যারামিটারস থাকবে, সবগুলোর ভিতরে হচ্ছে আমি এই সি কে অ্যাক্সেস করতে পারবো। এটাকে আমরা বলতেছি হচ্ছে, এটা হচ্ছে একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল। আই হোপ ব্যাপারটা ক্লিয়ার। এবার আসেন আমরা যদি কথা বলি একটু ক্লাস ভেরিয়েবল নিয়ে। এই জায়গাটা একটু ক্রিটিক্যাল আছে, সো আমরা একটু ঠান্ডা মাথায় এসব বোঝার ট্রাই করি আসলে কি হচ্ছে ক্লাস ভেরিয়েবলে। ক্লাস ভেরিয়েবলটা কিছুই না, ক্লাস ভেরিয়েবল অলমোস্ট একটা ইনস্ট্যান্স ভেরিয়েবলের মতো, জাস্ট একটা স্ট্যাটিক কিওয়ার্ড হচ্ছে আগে যুক্ত হয়ে যায়। সো আমি যদি স্ট্যাটিক ইন্ট ডি নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, তাহলে আমি এই যে ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করা হলো এটাকে বলতে পারবো হচ্ছে ক্লাস ভেরিয়েবল। তো ক্লাস ভেরিয়েবলের হচ্ছে আরেকটা নামও আছে, এটাকে হচ্ছে স্ট্যাটিক ভেরিয়েবলও বলা হয়। আমরা স্ট্যাটিক ভেরিয়েবল ওয়ার্ডটাও বলতে পারি, যেহেতু আমরা স্ট্যাটিক কিওয়ার্ডটা ব্যবহার করে হচ্ছে এটাকে কল করতেছি। সো এটাকে আমরা ক্লাস ভেরিয়েবল বা স্ট্যাটিক ভেরিয়েবল বলতে পারবো। ওকে, আচ্ছা আমরা স্ট্যাটিক ভেরিয়েবল দিয়ে এটাকে কল করি আপাতত। ডিফারেন্সটা কোন জায়গায়? আমি যদি এখানে ডি কে এখন প্রিন্ট করতে চাই, আমার কিন্তু ডি এখানেও প্রিন্ট হবে। মানে ইটস অলমোস্ট অ্যাক্ট লাইক ইনস্ট্যান্ট ভেরিয়েবল। ইনস্ট্যান্স ভেরিয়েবল যেভাবে অ্যাক্ট করে, স্ট্যাটিক ভেরিয়েবলটা বা ক্লাস ভেরিয়েবলটাও কাছাকাছি ভাবে অ্যাক্ট করে। বাট একটা কোর ডিফারেন্স আছে, যে ডিফারেন্সটা নরমালি আমাদের হচ্ছে লেকচারগুলোতে আমরা পাই না। তো আবার একটু বুঝে আসেন। আমরা যখন রান করতেছি তখন কিন্তু সুন্দর করে কিন্তু 5 আর 5 প্রিন্ট হইছে। 5 আর 5 কই থেকে প্রিন্ট হইলো? এই যে ডি এর মানে আমি 5 বলছি, যার কারণে সে 5 কে অ্যাক্সেস করতে পারছে। তাহলে আপনি বলতে পারেন যে তাহলে তো স্ট্যাটিক ভেরিয়েবল ইনস্ট্যান্স ভেরিয়েবল কাইন্ডা সেম। না, কাইন্ডা সেম ঠিক আছে, বাট পুরোপুরি সেম না। আমি একটু জিনিসটাকে বোঝানোর জন্য আমি আমার মেইন ক্লাসে মেইন মেথডে দুইটা অবজেক্ট ক্রিয়েট করব ক্লাস 1 এর। আমাদের অলরেডি একটা অবজেক্ট 1 ক্রিয়েট করাই আছে ক্লাস 1 এর। আমি আরো একটা অবজেক্টকে ক্রিয়েট করব, যে অবজেক্টের নাম আমি দিব হচ্ছে অবজেক্ট 2। আচ্ছা, আমরা তো এটা জানি যে অবজেক্টের সাহায্যে কিন্তু শুধুমাত্র মেথডকে অ্যাক্সেস করা যায় না। অবজেক্টের সাহায্যে কিন্তু আমরা ওই পার্টিকুলার ক্লাসের ভেরিয়েবলগুলোকে অ্যাক্সেস করতে পারবো। সেক্ষেত্রে আমরা একটু দেখি যে আমরা ইন্ট সি যে ভেরিয়েবলটা আছে, এই ভেরিয়েবলটাকে আমরা অ্যাক্সেস করব হচ্ছে আমাদের কই থেকে? আমাদের মেইন ক্লাসের মেইন মেথড থেকে। তো জিনিসটাকে বোঝানোর জন্য আমি যেটা করতে চাই প্রথমত হচ্ছে, আমি মেথড 1 কে আমি একবার হচ্ছে কল করব। মেথড 1 এ কি হচ্ছে? ডি টা প্রিন্ট হচ্ছে, তাই তো? তো মেথড 1 কে যদি আমি কল করি তাহলে কি হবে? ডি এর মানটা প্রিন্ট হবে। আমি রান করে দেখাই। এখন যদি আমি শিফট F6 প্রেস করি তাহলে কি হবে? এই যে মেথড 1 টা কিন্তু প্রিন্ট হইলো, 5 প্রিন্ট হয়ে গেছে। কেন হইলো? কারণ হচ্ছে মেথড 1 এর মধ্যে কাকে প্রিন্ট করতে বলছি? আমি ডি কে প্রিন্ট করতে বলছি। ওকে ফাইন। আমি কোনো মেথড দিয়ে এবার কোনো প্রিন্টিং এ যাব না। আমি ডিরেক্টলি সর্ট দিয়ে প্রিন্ট করব। সো সর্ট এর ভিতরে যদি আমি অবজেক্ট 1 ডট সি কে প্রিন্ট করি তাহলে কত প্রিন্ট হবে বলেন তো? অবজেক্ট 1 কে আমি রাখছি, অবজেক্ট 1 হচ্ছে ক্লাস 1 এর একটা অবজেক্ট। সো ক্লাস 1 এ যে সি ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলটা প্রিন্ট হবে। সো 10 প্রিন্ট হবে। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি দুইটাকে পাশাপাশি রাখি, তাহলে একটু দেখতে আপনাদের সুবিধা হতে পারে। ওকে ফাইন। এভাবে রাখলে মনে হয় বেটার হয়, তাহলে বারবার চেঞ্জ করতে হবে না। সো বাম দিকে হচ্ছে আমার মেইন ক্লাসটা আছে, ডান দিকে হচ্ছে আমার ক্লাস 1 টা আছে। তো আমি যদি এখন অবজেক্ট সি কে অবজেক্ট 1 ডট সি দিয়ে প্রিন্ট করতে চাই, তাহলে আমার এই মানটা প্রিন্ট হবে। আসেন দেখি প্রিন্ট হচ্ছে কিনা। দেখেন আমার কিন্তু এখান থেকে 10 প্রিন্ট হয়ে গেছে। এখন আমি করব কি, আমি অবজেক্ট 1 ডট সি এর মানটাকে আমি আপডেট করে 10 এর জায়গায় বানাই দিব হচ্ছে 20, এন্ড দেন আমি হচ্ছে এটাকে প্রিন্ট করব। এখন যদি প্রিন্ট করি দেখেন
প্রথমে মানটা কত আসবে? 10 আসবে, কারণ এই লাইনে ওর মান 10ই ছিল, ঠিক আছে? বাট ঠিক নেক্সট লাইনে গিয়ে কিন্তু ওর মান কত হয়ে গেছে? আপডেট হয়ে আমি 20 বানাই ফেলছি। দ্যাটস ওয়াই কত হয়ে গেছে? 20 হয়ে গেছে। 20 হয়ে গেছে। এখন দেখেন আমি কিন্তু ২ বার যে প্রিন্ট করলাম, দোনোবারই কিন্তু হচ্ছে আমি অবজেক্ট 1 এর সাহায্য নিছি। এবার আমি করব কি? সেম প্রিন্টটাই করব হচ্ছে অবজেক্ট 2 এর সাহায্যে। অবজেক্ট 2.c এর সাহায্যে প্রিন্ট করব। এখন যদি আমি প্রিন্ট করতে চাই, দেখেন কত প্রিন্ট হয়। দেখেন ফার্স্টে 10 প্রিন্ট হইছে। এই 10 কার জন্য প্রিন্ট হইলো? এই যে এই লাইনের জন্য প্রিন্ট হইলো। এই লাইনে আমি অবজেক্ট 1.c কে কল করছি। ও হচ্ছে ডিরেক্টলি এই ভ্যালুটাকে প্রিন্ট করছে। দেন আমি অবজেক্ট 1.c কে আপডেট করে 20 বানাইছি। দ্যাটস ওয়াই কত প্রিন্ট হইছে? পরের লাইনে 20 প্রিন্ট হইছে। বাট তারপরের লাইনে আবার কেন 10 প্রিন্ট হইলো? এখানেই হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবলের খেলাটা। ইনস্ট্যান্স ভেরিয়েবল কি করে? ও প্রত্যেকটা অবজেক্টের জন্য আলাদা, আলাদা ভ্যালুকে স্টোর করতে পারে। তো আমি অবজেক্ট 1 এ যখন কাজ করতেছি, প্রথম ৩ টা লাইনে ও অবজেক্ট 1 এর মতো বিহেভিয়ার করছে। যখন আমি অবজেক্ট 2 দিয়ে ওকে কল করছি, তখন আবার ডিরেক্টলি চলে গেছে কার কাছে? ও মেইন ক্লাসে চলে গেছে। যে দেখি তো মেইন ক্লাসে কত আছে আমার। ও তখন অবজেক্ট 1 এর আপডেটেড ভ্যালুগুলাকে আর দেখবে না। সো ইনস্ট্যান্স ভেরিয়েবল কি করে? ইনস্ট্যান্স ভেরিয়েবল ক্যান হ্যাভ ডিফারেন্ট ভ্যালুস ফর ডিফারেন্ট অবজেক্টস। এই ব্যাপারটাকে একটু ক্লিয়ার করে দিই দেখেন। আমি ৩ টা অবজেক্ট ক্রিয়েট করব। ৩ টা অবজেক্ট নিলাম। ক্লাস 1 এরই ৩ টা অবজেক্ট নিলাম। আমি বললাম আচ্ছা অবজেক্ট 1.c কে আমি চেঞ্জ করব না। অবজেক্ট 1.c অবজেক্ট 1.c এর মধ্যেই থাকবে। আমি অবজেক্ট 2.c কে চেঞ্জ করে বানাবো হচ্ছে 20। অবজেক্ট 3.c কে আমি বানাবো হচ্ছে 30। এবার আমি হচ্ছে প্রিন্ট করব তিনোটাকেই সিরিয়াল বাই সিরিয়াল। অবজেক্ট 1.c কে প্রিন্ট করলাম একবার। আর হচ্ছে অবজেক্ট 2.c কে প্রিন্ট করলাম, 3.c কে প্রিন্ট করলাম। এই কোডের আউটপুটটা কিরকম আসবে? অবজেক্ট 1 কে নিয়ে যখন আমি প্রিন্ট করতে যাচ্ছি, তখন ডিরেক্টলি 10 প্রিন্ট হবে। অবজেক্ট 2.c কে যখন আমি প্রিন্ট করতে যাচ্ছি, এই যে অবজেক্ট 2.c চেঞ্জ হয়ে 20 হয়ে গেছে, তখন 20 প্রিন্ট হবে। আবার যখন আমি অবজেক্ট 3.c কে নিয়ে প্রিন্ট করতে যাচ্ছি, তখন কত প্রিন্ট হবে? 30 প্রিন্ট হবে। সো ডিফারেন্ট ডিফারেন্ট অবজেক্টের জন্য একটা ভেরিয়েবল ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাক্ট করতেছে। এটা কার ক্ষেত্রে? এটা হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবলের ক্ষেত্রে। সো আমি যদি প্রিন্ট করতে যাই এখন, দেখেন কি হচ্ছে? আমার কিন্তু সিরিয়ালি 10, 20, 30 প্রিন্ট হচ্ছে। আই হোপ আপনি বুঝতে পারতেছেন যে ইনস্ট্যান্স ভেরিয়েবলটা আসলে কি করতেছে? ডিফারেন্ট অবজেক্টের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু সে স্টোর করতে পারতেছে। এবার আসি স্ট্যাটিক ভেরিয়েবলে কি হচ্ছে। স্ট্যাটিক ভেরিয়েবলের খেলাটা কিছুই না। আমি যদি জাস্ট সি এর জায়গায় ডি করে দিই আপনারা বুঝতে পারবেন। জাস্ট সি এর জায়গায় আমি সবগুলা ডি করে দিচ্ছি। সবগুলা ডি করে দিচ্ছি। এখানে যেটা হবে বেসিক্যালি আপনার একটা ভেরিয়েবল এসে কাউন্ট করবে। ও ডিফারেন্ট অবজেক্টের জন্য ডিফারেন্ট অ্যাক্ট করবে না। ফর এক্সাম্পল আমি ৩ টা অবজেক্ট ক্রিয়েট করছি না এখানে। প্রথমে বললাম যে অবজেক্ট 1.d কে তুমি 20 বানায় দাও। কথার কথা বললাম। বলার পরে হচ্ছে আমি এটাকে সর্ট করলাম যে তুমি এখন অবজেক্ট 1.d কে প্রিন্ট করো। দেন আমি ওকে বললাম যে তুমি অবজেক্ট 2.d কেও প্রিন্ট করো। দেন আমি বললাম ওকে যে তুমি অবজেক্ট 3.d কেও প্রিন্ট করো। আমি কিন্তু একটা অবজেক্টের সাহায্যে d এর ভ্যালুটাকে আপডেট করে কত বানাইছি? 5 এর জায়গায় 20 বানাইছি। এবার আমি ডিফারেন্ট ডিফারেন্ট অবজেক্ট ধরে ধরে হচ্ছে d কে কল করতেছি। কিন্তু দেখেন এবার কি হবে? এবার ও কিন্তু প্রত্যেকবারই হচ্ছে 20 20 20 আউটপুট দিবে। সো ডিফারেন্সটা বুঝতে পারতেছেন? স্ট্যাটিক ভেরিয়েবল হচ্ছে একটা স্ট্যাটিক আকারে থাকে। মানে সাপোজ পাই এর ভ্যালু 3.1416। এখন এই যে 3.14 এটা কিন্তু দুনিয়ার সব ক্ষেত্রে এটাই থাকবে। সো স্ট্যাটিক ভেরিয়েবলটা হচ্ছে কাইন্ড অফ এরকম যে ডি মানে একটাই ভেরিয়েবল। আপনি যত অবজেক্ট দিয়ে ডি কে কল করেন না কেন, ও একভাবেই কি হবে? অ্যাক্ট করবে। আপনি অবজেক্ট 1 কে ধরে ডি এর মানটা আপডেট করছেন। দ্যাট ডাজন্ট মিন যে অবজেক্ট 2 তে গিয়ে অবজেক্ট 3 তে গিয়ে ও ডিফারেন্ট অ্যাক্ট করবে। এটা করবে না। সো স্ট্যাটিক ভেরিয়েবলটা ডিফারেন্ট অবজেক্টের জন্য ডিফারেন্ট অ্যাক্ট করতেছে না। ও সবগুলাকে নিয়ে একটা সিঙ্গেল ভেরিয়েবল হিসেবে অ্যাক্ট করতেছে। অন দ্য আদার হ্যান্ড ইনস্ট্যান্স ভেরিয়েবলটা কি করতেছে? ডিফারেন্ট ডিফারেন্ট অবজেক্ট ধরে ধরে যখন আপনি ইনস্ট্যান্স ভেরিয়েবলকে কল করতেছেন, ও ডিফারেন্ট অবজেক্টের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুকে স্টোর করতে পারতেছে। ব্যাপারটা একটু ক্রিটিক্যাল। এই ডিটেইলস ব্যাপারটা হচ্ছে আমাদের স্লাইডে দেওয়া নাই। অনেক লেকচারে হচ্ছে আমরা মিস করে গেছি। সো এটা আমার কাছে মনে হয় একটু জানা দরকার ছিল। আই হোপ ইনস্ট্যান্স ভেরিয়েবল আর স্ট্যাটিক ভেরিয়েবলের ডিফারেন্সটা বুঝা গেছে। তারপরও জিনিসটাকে একটু ক্লিয়ার করার জন্য আমি হচ্ছে এখানে একটু লিখে দিচ্ছি। লোকাল ভেরিয়েবল কি? ইনসাইড আ মেথড অর কোড ব্লক। ঠিক আছে? এটাকে আমি এই পাশে নিয়ে আসি আবার। উপরে চলে গেছে। হ্যাঁ, ঠিক আছে। আর ইনস্ট্যান্স ভেরিয়েবলটা কি করতেছে? ইনস্ট্যান্স ভেরিয়েবলটা করতেছে হচ্ছে আউটসাইড আ মেথড অ্যাক্টস ডিফারেন্ট অন ডিফারেন্ট অবজেক্ট। ঠিক আছে? আর আমাদের ক্লাস অবজেক্টটা কি? ক্লাস অবজেক্টটা আমাদের সেম।
আমরা এটাকে স্ট্যাটিক ভেরিয়েবলই কল করি, ক্লাস ভেরিয়েবল না করে। এটাও সেম কাজ করবে, আউটসাইড আ মেথডে ডিক্লেয়ার করতে হবে, বাট এটা কি হবে, ডু নট ডোন্ট অ্যাক্ট ডিফারেন্ট অন ডিফারেন্ট অবজেক্ট। ও হচ্ছে অ্যাজ আ হোল ও হচ্ছে কি করে, আপনার অ্যাক্ট করে। আরেকটা জিনিস একটু বলে রাখি যে এই যে স্ট্যাটিক ভেরিয়েবল বা ক্লাস ভেরিয়েবল, এই ক্লাস ভেরিয়েবল এমন একটা ভেরিয়েবল যেই ভেরিয়েবলকে আপনি অবজেক্ট ছাড়াও অ্যাক্সেস করতে পারবেন। দেখেন আমি এখানে অবজেক্ট ক্রিয়েট করছি না, আমি কোনো অবজেক্ট ক্রিয়েটই করব না এখান থেকে, আমি কোনো অবজেক্ট ক্রিয়েটই করব না। না করে আমি করব কি, ডিরেক্টলি ক্লাসের নামটা লিখবো, লিখে আমি ডট প্রেস করব। দেখেন আমি ডিরেক্টলি লিখতেছি কি, ক্লাস 1 ডট, দেখেন আমার কিন্তু ডি চলে আসছে। এটা হচ্ছে আরেকটা তাৎপর্য আপনার স্ট্যাটিক ভেরিয়েবলের, যে স্ট্যাটিক ভেরিয়েবল ক্যান বি অ্যাক্সেসড উইথআউট অ্যান অবজেক্ট। সো আমি চাইলে এখান থেকে ডিরেক্টলি ওর মানটাকে আপডেট করে ফেলতে পারবো, দেন নেক্সট লাইনে গিয়ে আমি বলতে পারবো যে তুমি এখন ক্লাস 1 ডট ডি কে প্রিন্ট করো। ও কিন্তু সুন্দর আমাকে প্রিন্ট করে দিবে। আমি কি কোনো অবজেক্ট ইউজ করছি এখানে? এখানে অবজেক্ট ইউজ করি নাই। যেহেতু ও ডিফারেন্ট ডিফারেন্ট অবজেক্টে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাক্ট করতেছে না, আমি চাইলে অবজেক্ট ছাড়া ওকে চেঞ্জ করতে পারবো, অবজেক্ট ছাড়া ওকে কি করতে পারবো, ইউজ করতে পারবো। সো স্ট্যাটিক ভেরিয়েবলকে ক্লাস ভেরিয়েবল বলার এটার একটা রিজন, যে আমি উইথআউট অবজেক্ট কিন্তু ওকে অ্যাক্সেস করতে পারতেছি। দেখেন আমি কিন্তু এখানে স্ট্যাটিক কিওয়ার্ডটা ইউজ করি নাই, যার কারণে এটা ইনস্ট্যান্স ভেরিয়েবল হয়ে গেছে। ইনস্ট্যান্স ভেরিয়েবলকে কিন্তু আপনি অবজেক্ট ছাড়া কিন্তু অ্যাক্সেস করতে পারবেন না। আর যখন ক্লাস 1 লিখে ডট প্রেস করতেছি, ও কিন্তু আসতেছে না, জাস্ট ডিকেই শো করতেছে। কিন্তু আমি যদি জাস্ট এখানে একটা স্ট্যাটিক লাগাই দিই, এই যে স্ট্যাটিক লাগাই দিই, তাহলে কি হয়ে যাবে, এই সিটাও হচ্ছে একটা স্ট্যাটিক ভেরিয়েবলে কনভার্ট হয়ে যাবে। এখন যদি আমি ডট প্রেস করি, দেখেন সি এবং ডি দুটোটাই শো করতেছে। অনেক ডিটেলসে এক্সপ্লেইন করলাম। এই টপিকটা আসলে এতক্ষণ ধরে বলার মতো টপিক ছিল না, নরমালি আমরা ক্লাসে অনেক ফাস্ট এটা চলে গেছে আমাদের। But I think the confusions are clear now, and static variable, local variable, instant variable, whatever it is, এটা নেওয়ার সমস্যা হওয়ার কথা না। আমাদের নেক্সট টপিক হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার। তো অ্যাক্সেস মডিফায়ার জিনিসটা কি? এটা আসলে আমরা যে কোনো ভেরিয়েবল বা হচ্ছে মেথডের আগে ইউজ করে থাকি। অ্যাক্সেস মডিফায়ার দিয়ে আমরা এটা ডিফাইন করি যে ওই পার্টিকুলার ভেরিয়েবলটা আর ওই পার্টিকুলার মেথডটা, বা আমরা যেখানে অ্যাক্সেস মডিফায়ারটা ব্যবহার করতেছি, সেই পার্টিকুলার জিনিসটা কিভাবে অ্যাক্ট করবে এবং সেই পার্টিকুলার জিনিসটা হচ্ছে কোথায় কোথায় অ্যাক্সেসেবল, এই জিনিসটা হচ্ছে ভ্যারি করে অ্যাক্সেস মডিফায়ারের উপর ডিপেন্ড করে। তো আমাদের টপিক হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার্স, এন্ড দ্য ফার্স্ট অ্যাক্সেস মডিফায়ার উইল বি লার্নিং ইজ, ফরম্যাট আউট করে দিতে হবে। ওকে, so the first access modifier we'll be learning is the private access modifier. So private access modifier কোথায় কোথায় অ্যাক্সেস করা যায়? It can be accessed only within that class. আচ্ছা, এই কথাটা কথাটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে আমরা একটু দেখি। দেখেন আমরা পুরো জিনিসটা বোঝার জন্য এখানে একটু খেয়াল করি। আমরা হচ্ছে একটা প্যাকেজ দিছি প্যাকেজ 1, আর একটা প্যাকেজ দিছি প্যাকেজ 2। প্যাকেজ 1 এর আন্ডারে আমাদের একটা মেইন ক্লাস আছে, একটা হচ্ছে ক্লাস 1 আছে। আর প্যাকেজ 2 এর আন্ডারে হচ্ছে আমাদের ক্লাস 2 আছে। সো দেখেন দুইটা প্যাকেজে কিন্তু আমরা কাজগুলো করছি। সো একটা প্যাকেজের মধ্যে যে মেইন ক্লাস আছে সেটা হচ্ছে মেইন ক্লাসে একটা মেইন মেথড আছে। আর ক্লাস 1 এর ভিতরে আমি কি করছি, দেখেন ক্লাস 1 এ হচ্ছে আমি দুইটা মেথড নিছি, একটা হচ্ছে মেথড 1, একটা হচ্ছে মেথড 2। মেথড 1 এ কিছুই হচ্ছে না, জাস্ট একটা প্রিন্ট হচ্ছে যে দিস ইজ মেথড 1, আর মেথড 2 তে কি হচ্ছে, দিস ইজ মেথড 2। আমি যদি এখন এই দুইটা মেথডকে অ্যাক্সেস করতে চাই, আমি কি করব, আমার মেইন ক্লাসে হচ্ছে আমাকে একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে ক্লাস 1 এর। সো ক্লাস 1 অবজেক্ট 1 ইকুয়াল টু নিউ ক্লাস 1 দিলে আমার একটা অবজেক্ট ক্রিয়েট হয়ে গেল। আমি যদি এখন অবজেক্ট 1 দিয়ে ডট প্রেস করি, দেখেন আমার মেথড 1 মেথড 2 দুটাই শো করতেছে। সো এই মেথড 1 কে যদি কল করি তাহলে কি হবে, মেথড 1 টা শো করবে। আমি যদি হচ্ছে মেথড 2 কে কল করি তাহলে কি হবে, মেথড 2 টা হচ্ছে প্রিন্ট হবে। এই তো। সো দেখেন আমার হচ্ছে কিন্তু ডিফল্ট ভাবে কিন্তু দিস ইজ মেথড 1, দিস ইজ মেথড 2 কিন্তু প্রিন্ট হয়ে গেছে। বাট আমি যদি আমার ক্লাস 1 এর মধ্যে এইখানে যদি আমি প্রাইভেট কথাটা লাগাই দেই, তাহলে এই মেথড নামে যেই মেথডটা আছে সেটা শুধুমাত্র এই ক্লাসেই কাজ করবে। আমি এটাকে আর মেইন ক্লাসে অ্যাক্সেস করতে পারবো না। দেখেন আমার কিন্তু লাল কালার দাগ চলে আসছে অলরেডি। আমি যদি এটাকে প্রিন্ট করতে চাই, দেখেন ও কিন্তু মেথড 1 কে কিন্তু ওই যে কম্পাইলেশন এরর দিবে। কারণ মেথড 1 কে আমি কি ডিক্লেয়ার করে দিছি, প্রাইভেট ডিক্লেয়ার করে দিছি। যার কারণে এটা এখন প্রাইভেট হয়ে গেছে। এটা শুধুমাত্র এই ক্লাসের ভিতরেই কাজ করবে, ওটা আর মেইন ক্লাসে কাজ করবে না। আমি যদি মেথড 1 এর বদলে যদি মেথড 2 কে আমি যদি শুধু কল করি, মেথড 2 কে আমি প্রাইভেট বলছি, মেথড 2 কে কিন্তু আমি প্রাইভেট বলি নাই। এখন যদি আমি রান করি, এটা কিন্তু রান হবে, কোনো সমস্যা হবে না এখানে। দেখেন রান কিন্তু হইছে, দিস ইজ মেথড 2। সো আমরা কি দেখলাম যে প্রাইভেট কথাটা ব্যবহার করলে আমরা শুধুমাত্র সেই জিনিসটাকে উইথিন দ্যাট ক্লাস ব্যবহার করতে পারবো। আমি আপনাদেরকে মেথড দিয়ে বুঝাচ্ছি, সেই জিনিসটা কিন্তু হচ্ছে যে কোনো আপনার ভেরিয়েবলের ক্ষেত্রেও কিন্তু আপনারা বলতে পারেন, লাইক প্রাইভেট ইন্ট p ইজ ইকুয়াল টু 10।
আপনি যদি এটা বলেন তাহলে কিন্তু এই ইন্ট বি কে কিন্তু আপনি অ্যাক্সেস করতে পারবেন না। আপনি অবজেক্ট 1 ডট লিখেন, আপনার কিন্তু ওটা শো করতেছে না। কিন্তু আপনি যদি প্রাইভেট কথাটাকে বাদ দিয়ে দেন তাহলে এটা কি ভেরিয়েবল হয়ে যাবে? একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল হয়ে যাবে। তখন কিন্তু আপনি অবজেক্ট 1 লিখে ডট প্রেস করলে কিন্তু আপনার বি কিন্তু শো করতেছে। কারণ ও আর কি নাই, প্রাইভেট নাই। ঠিক আছে? সো আমরা প্রাইভেটের ব্যাপারটা বুঝলাম। এবার আসেন আমরা একটু কথা বলি ডিফল্ট নিয়ে। ডিফল্ট জিনিসটা আসলে কি? ডিফল্ট হচ্ছে যদি কোনো কিছু না বলা থাকে সেটাকে আমরা ডিফল্ট ধরে নিই। ইফ নাথিং ইজ ডিফাইন্ড অ্যাজ অ্যাক্সেস মডিফায়ার্স, এটা অটোমেটিক্যালি হচ্ছে ডিফল্ট হিসেবে কাজ করে। ডিফল্ট কোথায় কোথায় কাজ করবে? ডিফল্ট কাজ করবে অনলি উইদিন দ্যাট প্যাকেজ, আর কোথাও সে কাজ করবে না। তাহলে প্রাইভেট কাজ করবে শুধুমাত্র একটা ক্লাসের ভিতরে, ডিফল্ট কাজ করবে কোথায়? শুধুমাত্র একটা প্যাকেজের ভিতরে। তো আসেন আমরা যদি ক্লাস 1 এর এই প্রাইভেটটাকে বাদ দিয়ে দিই, তাহলে এই দুইটা কি হয়ে গেল? ডিফল্ট হয়ে গেল না? আমি কোনো অ্যাক্সেস মডিফায়ার ইউজ করি নাই আমার টাইপের আগে। তাহলে হচ্ছে আমার এটাকেও আমি এই মেইনে অ্যাক্সেস করতে পারবো, এটাকেও আমি মেইনে অ্যাক্সেস করতে পারবো। কারণ কি? কারণটা আছে হচ্ছে এইখানে দেখেন প্যাকেজ 1 এর ভিতরে ক্লাস 1 আছে আর মেইন আছে। যেহেতু আমি ক্লাস 1 এর এটার ভিতরে কোনো কিছু দেই নাই, সো এটা ডিফল্ট। আর ডিফল্ট মানে কি? উইথিন দ্যাট প্যাকেজে কাজ করতে পারবে। সো মেইন ফাংশনে কিন্তু এগুলো এখন অ্যাক্সেসেবল। সো এখান থেকে যদি আমি রানটা করি তাহলে কিন্তু হচ্ছে আমার এই যে দিস ইজ মেথড 2 কিন্তু চলে আসছে। কারণ আমি মেথড 2 কে এখানে কল করছি। এখন ধরেন আমি কিন্তু আরো একটা প্যাকেজ ক্রিয়েট করে রাখছি। প্যাকেজ 2 নামে, যেটাকে ক্লাস 2 ডট জাভা নামে একটা ক্লাস ক্রিয়েট করা আছে। এখানেও আমি দেখেন মেথড 3 নামে হচ্ছে একটা মেথড ক্রিয়েট করে রাখছি। এখন যদি আমি ক্লাস 2 এর একটা অবজেক্ট ক্রিয়েট করি, ক্লাস 2 অবজেক্ট 2 ইকুয়াল টু নিউ ক্লাস 2 লিখে আমি একটা অবজেক্ট ক্রিয়েট করলাম এবং আমি সেই অবজেক্টের সাহায্যে অবজেক্ট 2 ডট মেথডকে আমি অ্যাক্সেস করতে চাই। দেখেন ও কিন্তু শো করতেছে না, ও কিন্তু শো হচ্ছে না। কারণ কি? কারণ ক্লাস 2 টা কোথায় আছে? ও আছে হচ্ছে একটা ডিফারেন্ট প্যাকেজে। সো সেই ডিফারেন্ট প্যাকেজটা কিন্তু কি করতে পারবে না, এখানে অ্যাক্সেস করতে পারবে না। কারণ আমি আমার এই মেথড 3 এর আগে কিছু এড করি নাই, যার কারণে এটা ডিফল্ট হিসেবে অ্যাক্ট করতেছে। সো আমাদের নেক্সট যেই অ্যাক্সেস মডিফায়ারটা আসবে এটার নাম হচ্ছে প্রোটেক্টেড। তো প্রোটেক্টেডটা কোথায় কাজ করে? কাজ করে শুধুমাত্র অনলি উইথিন ইনহেরিটেড ক্লাস। এখন একটা ক্লাস কিভাবে আরেকটা ক্লাসকে ইনহেরিট করতে পারে, এই কনসেপ্টটা আমরা পড়বো হচ্ছে আমাদের ইনহেরিটেন্সের ক্লাসের মধ্যে। আমরা ইনহেরিটেন্স পড়বো, আমরা হচ্ছে পলিমরফিজম পড়বো, আমাদের হচ্ছে আরো কিছু ক্লাস থাকবে সামনের দিকে। তো সেখানে আমরা ইনহেরিটেন্সের বিস্তারিত দেখবো। বাট আপাতত আমরা এটুকু জেনে রাখি যে আমরা যদি কোনো একটা ক্লাসকে আরেকটা ক্লাস দ্বারা ইনহেরিট করতে চাই, সাপোজ আমরা ক্লাস 1 কে হচ্ছে আমরা ইনহেরিট করব মেইন ক্লাস দ্বারা। সো আমি জাস্ট লিখবো কি পাবলিক ক্লাস 1 যে আমি লিখছি এটার পরে আমরা এটাকে এক্সটেন্ড করে দিব মেইন ক্লাসের সাথে। তাহলে হবে কি? ক্লাস 1 টা হচ্ছে এখন মেইন ক্লাসকে ইনহেরিট করে ফেলবে। এখন যদি আমি আমার এই মেথড গুলার আগে প্রোটেক্টেড লাগায় রাখি, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমি এখান থেকে ওগুলোকে অ্যাক্সেস করতে পারবো। তো অ্যাক্সেস করার জন্য কি করতে হবে ফার্স্টে? আমাকে অবশ্যই একটা অবজেক্ট ক্রিয়েট করে নিতে হবে। সো ক্লাস 1 অবজেক্ট 1 ইকুয়াল টু নিউ ক্লাস 1, দেন আমি যদি অবজেক্ট 1 ডট লিখি তাহলে কিন্তু আমার মেথড 1 দেখেন এই যে প্রোটেক্টেড সাইনটা কিন্তু আসছে। আর মেথড 2 দেখেন আমার কি আসছে? পাবলিক সাইনটা আসছে। সো আমি যদি সরি ডিফল্ট সাইনটা আসছে। আমার ডিফল্ট ছিল? হ্যাঁ, ডিফল্ট ছিল। ডিফল্ট সাইনটা আসছে। সো আমি যদি অবজেক্ট 1 লিখে ডট দেই আমি কিন্তু হচ্ছে মেথড 1 কে এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। সো প্রোটেক্টেড তখনই কাজ করতেছে যখন আমরা কোনো একটা ইনহেরিটেড ক্লাস নিয়ে কাজ করতেছি তখন। ওকে। লাস্ট যেটা আমাদের আসবে পাবলিক। পাবলিক কি করতেছে? পাবলিক হচ্ছে এভরিওয়্যার, একদম যদি মানে সোজা বাংলা ভাষায় বলি, সবখানে সব জায়গায় ও হচ্ছে অ্যাক্সেস করতে পারবে। আমি যদি এই জাস্ট এখানে পাবলিক লাগায় দিতাম তাহলে হচ্ছে আমার এই মেথড 1 টা পুরা প্রজেক্টের এনিওয়্যার ইট উইল বি অ্যাক্সেসেবল। সো আই হোপ এখন হচ্ছে আমাদের অ্যাক্সেস মডিফায়ার নেওয়ার সমস্যা হবে না। আমরা প্রাইভেট, ডিফল্ট, প্রোটেক্টেড আর পাবলিক দেখলাম। একটু যদি শর্ট করে আরেকবার এক্সপ্লেইন করে দেই, প্রাইভেটটা কাজ করতেছে কোথায়? শুধুমাত্র সেই ক্লাসের ভিতরে। আমি যদি এখানে প্রাইভেট লাগাই দেই তাহলে হচ্ছে এই মেথড 2 টা এই ক্লাসের বাইরে আর যাবে না। ওকে? এরপরে আসলো ডিফল্ট। ডিফল্ট কোড কি ছিল? যে আমরা যদি কোনো কিছু না লিখি তাহলে সে শুধুমাত্র এই প্যাকেজের ভিতরে কাজ করবে। এই ২ টা ক্লাসের ভিতরে। বাট আমরা যদি ক্লাস 2 এর মেথড 3 যেটা ছিল সেখানে যদি আমরা কোনো কিছু না লাগাই তাহলে এটা কি হিসেবে কাজ করবে? ডিফল্ট হিসেবে কাজ করবে। সেক্ষেত্রে আমি এটাকে কি করতে পারবো না? মেইনে হচ্ছে অ্যাক্সেস করতে পারবো না। এবার আসছে হলো কি প্রোটেক্টেড। প্রোটেক্টেড কোথায় কাজ করতেছিল? সাপোজ আমি কোথাও একটা প্রোটেক্টেড লাগাই দিছি, তাহলে শুধুমাত্র যদি সে ইনহেরিটেড হয়ে থাকে তাহলেই কি করতে পারবে? সে হচ্ছে তার প্যারেন্ট ক্লাসে কাজ করতে পারবে। দেন আসছে পাবলিক, যেটা হচ্ছে সব জায়গায় কাজ করতে পারবে। এভরিওয়্যার, এটা কোনো লিমিটেশনস নাই। প্রাইভেট হচ্ছে অ্যাক্সেসেবল অনলি উইথিন ক্লাস, উইথিন প্যাকেজ নো, আউটসাইড প্যাকেজও নো, আর সাব ক্লাসেও নো।
ডিফল্ট কাজ করবে কোথায়, কোথায়? শুধুমাত্র উইথিন ক্লাসে আর উইথিন প্যাকেজে। প্রোটেক্টেড কোথায় কাজ করবে? উইথিন ক্লাসেও কাজ করবে, উইথিন প্যাকেজও কাজ করবে। আবার প্যাকেজের বাহিরেও কাজ করবে কিন্তু শুধুমাত্র কোথায়? ইনহেরিটেড জায়গার মধ্যে। পাবলিক কোথায় কাজ করবে দেখেন? সব জায়গায় কাজ করবে। অল ইয়েস, 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 ইয়েস। সো আজকের ক্লাসটাতে আমরা মেইনলি কি দেখলাম? আমরা দেখলাম হচ্ছে টাইপস অফ ভেরিয়েবলস ইন জাভা এবং আমরা দেখলাম হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার। এগুলো খুবই কোর বেসিক্স অফ জাভা ল্যাঙ্গুয়েজ। এগুলো যদি আমরা ভালোমতো আয়ত্ত করতে পারি, অবশ্যই আমি সাজেস্ট করব আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। শুধুমাত্র হচ্ছে এই ভিডিওগুলি দেখে গেলেই হচ্ছে আপনারা যে এক্সামে লিখতে পারবেন বা হচ্ছে একটা ভালো আউটপুট নিতে পারবেন, এটা আমি মনে করি না। কারণ প্রোগ্রামিং এর কোডগুলো হচ্ছে অনেকটা প্র্যাকটিসের জায়গা। আপনি যে ভিডিও দেখছেন, আপনি যদি পুরো ভিডিওটা বুঝে থাকেন, আপনার 50 থেকে 60% কাজ হয়ে গেছে। অল ইউ নিড টু ডু ইজ যে নিজে বসে একটু ডিফারেন্ট এক্সাম্পল হচ্ছে এগুলোকে প্র্যাকটিস করতে হবে। আর ফার্দার হচ্ছে আমি নেক্সট ভিডিওতে মেথড ওভারলোডিং বাকি আছে, মেথড ওভাররাইডিং বাকি আছে। দেন হচ্ছে আমরা চলে যাব ওওপির ভিতরে, যেখানে হচ্ছে আমরা ইনহেরিটেন্স দেখবো, আমরা পলিমরফিজম দেখবো। এই ব্যাপারগুলো হচ্ছে আমাদের চলে আসবে। দেন হচ্ছে আমরা লাস্ট একটা এক্সক্লুসিভ ভিডিওর কথা বলছিলাম, যে ভিডিওতে হচ্ছে আমরা বিগত এটলিস্ট 2 থেকে 3 সেমিস্টারের হচ্ছে কোয়েশ্চেনগুলোকে সলভ করব। তাহলে মোটামুটি হচ্ছে আমাদের মিডের প্রিপারেশনটা স্ট্রং হয়ে যাবে। সো আজকের ভিডিও এতটুকুই থাকতেছে। অবশ্যই কোডগুলো প্র্যাকটিস করবেন। আর নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো।